হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 12। নদীর তীরে সুফিয়ান ও সোলেমান বসে আছে। মন তার ভারী, চোখে কুয়াশা, জলে চাঁদ ঝাপসা আধো আধারি। মাঝিরা জলে ফেলছে ঢেউয়ের বুকে, মাঝিরা জাল ফেলছে ঢেউয়ের বুকে। নৌকায় লণ্ঠন জ্বলছে। প্রকৃতি একদম নিস্তব্ধ, যেন বুকের ভেতর ধুকধুক শব্দটাও পরিষ্কার শোনা যাচ্ছে। 3টে নৌকায় 3টা মাঝি একজন অন্যজনকে বলছে, ও মাঝি, গান ধরো, নীরব রাইত ভাঙা দাও। সে মসৃণ কণ্ঠে গান ধরল। হাওয়া বলে, কই নিয়া যাও, আমার প্রাণের তরি ভাসাও। প্রেম যদি হয় নদীর ঢেউ, তবু কেন সে তরি আসাও। সুফিয়ান নিষ্প্রেম চেহারা নিয়ে বসে আছে। তার বুকের ভেতর নদীর মতোই ঢেউ উঠছে। মাঝির গানের সুর যেন তার নিজের কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জলের গভীরে। পরপর কয়েকটা সিগারেট ধরিয়েছিল, একটা দুটো টান দিয়ে ফেলে দেয়। সিগারেট শেষ। সোলেমানের পকেট থেকে সিগারেট বের করে দিল, ইশারায় বোঝালো সিগারেট চাই না। পেছন থেকে পায়ের আওয়াজ আসছে। কাঁধের উপর থেকে সুফিয়ান ঘুরে তাকায়। লন্ডন হাতে ফর্সা কেউ এগিয়ে আসছে। কাছে আসতেই স্পষ্ট হলো মুখটা। আজমাত নুরবেগ। সে এসে দাঁড়ায় সুফিয়ানের পেছনে। সুফিয়ানের রাগ উঠল। ফারদিনার সাথে সারাদিন কথা বলার চেষ্টা করে, অতিথি বলে ফারদিনাও সঙ্গ দেয়। সুফিয়ানের এটা মোটেও ভালো লাগে না, চরম অন্যায় এটা ওর। রাগে শরীর জ্বলে ওঠে। সুফিয়ানের পাশে বসলো আজমাত। দুজনের মাঝখানে সুফিয়ান, ডানে আজমান, বামে সোলেমান। আজমাত আকবরে বলল, তুমি নিশ্চয় সুফিয়ান? তোমার কথা ফারদিন অনেক বলেছে। সেদিন তোমাকে বীজ রোপণ করতে দেখেছিলাম। আমি জানি ও সবার কাছে আমার কথা বলে। সুফিয়ান অকারণে বিরক্ত হলো, রাগ হলো। এখানে রাগ করার মতো কি আছে? আমি তোমাকে চিনি, তোমার কথা ফারদিনা সবসময় বলে, সাধারণ ব্যাপার। সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আজমাত বলল, নেসি টানবে? না, এসব পছন্দ করি না। তুমি কোন দেশ থেকে যেন এসেছো? রাশিয়া, তুর্কিস্তান। আমি কিটকিচ শহরে থাকি। আমার ছোটোবেলা থেকেই ঘোরাঘুরি পছন্দ, তাই এখানে চলে আসলাম। এখানে না আসলে ফারদিনাকে পেতাম না। কত সহজ সরল সুন্দরী নারী। সুফিয়ান দাঁতে দাঁত চাপলো, বিড়বিড় করে বলল, শালা, ইচ্ছে করছে তোকে নদীতে চুপিয়ে মারি। কিছু বললে? না, বললাম তুমি সাঁতার কাটতে জানো। হ্যাঁ। তাহলে তোমাকে আর ডুবতে হবে না মানে? সোলেমান ঠোঁট চেপে হাসলো। আজমান নদীর দিকে দেখলো, কিছু নৌকাও মাঝি গেল। এরা কি করছে সে বুঝতে পারলো না, জিজ্ঞেস করলো, ওরা কি করছে? সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে বলল, নদীতে জেলেরা মাছ ধরছে, মানে জাল ফেলছে। ওটা এমন জাল যা দিয়ে তোমাকেও পেঁচিয়ে রাখা যাবে, আর ছুটতে পারবে না। আজমাত হাসলো, আনন্দ পেয়েছে তার কথায়। সুফিয়ান রাগ প্রকাশ করেছে। গাধা রাশিয়ান বুঝতে পারছে না। সোলেমান সুফিয়ানকে ফিসফিস করে বলল, মনে হয় লোকটা আধা পাগল, পুরোটাই পাগল। আপনি নিশ্চয়ই হিংসা হচ্ছে, আমি বুঝি। নিজের ভালোবাসার মানুষটির নাম অন্য কোনো পুরুষের মুখে শুনতে ভালো লাগে না, সে যদি বাবা অথবা ভাই না হয়। সুফিয়ান ঘাসের উপর শুয়ে পড়ল। তাকে উদ্বিগ্ন দেখে আজমাত বলল, তুমি কোন কারণে চিন্তিত? তুমি জেনে কি করবে? যদি তোমার মনে হয় আমি সাহায্য করতে পারবো তবে বলতে পারো। পারবে না বলেই দেখো। সুফিয়ান নীরব, মাথার নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। সোলেমান চলে যায়, ওর দায়িত্ব পালনের সময় চলে এসেছে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গ্রামে টহল দেওয়ার জন্য বের হবে। রাত ঠিক 10টার কাছাকাছি হঠাৎ চাঁদের আলো তলিয়ে গেছে মেঘের আড়ালে। খণ্ডে খণ্ডে মেঘ উড়ে যাচ্ছে। মেঘ উড়ে যাওয়ার শেষেই চাঁদের আলো নেমে আসলো। আজমাত নেশি টানছে। সুফিয়ান জিজ্ঞেস করে, আজ তুমি এখানে ফারদিনের সাথে আড্ডা দিলে না? একা একা ভালো লাগছিল না, তোমাকে দেখেছি এদিকে আসতে, তাই আমিও এসেছি। দুটো প্রশ্ন করেছি, একটার উত্তর পেয়েছি। সুফিয়ানের সোজা সাপটা প্রশ্ন। আজমাত নেশি রেখে বলল, ফারদিনাকে সন্ধ্যার পর থেকে দেখিনি। সুফিয়ান শঙ্কিত হয়ে উঠে বসে। দেখো নে মানে? রশিদ চাচা, আদি, ব্রায়ান তারা কোথায়? তোমার রশিদ চাচা ঘরে গেছে, 4 ভাই কোথায় জানি না। ফারদিনাকে কোথাও পাইনি বলেই বাইরে বের হয়েছি।
সুফিয়ান কিছুটা চিন্তিত হলো, এরপর লম্বা একটা শ্বাসের সাথে সমস্ত চিন্তাভাবনা দূর করলো। বলল, রশিদ চাচা যখন ঠান্ডা মাথায় ঘরে আছেন, এর মানে ওরা হয়তো কোনো কাজ করছে। আজমাত সুফিয়ানের রেস্ট টেনে বলল, এটাই হবে। আচ্ছা, তোমার আর ওর সম্পর্কটা কি বন্ধুত্ব? সুফিয়ান কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি এতদিন সেটাই ভেবেছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম সম্পর্কটা শুধু বন্ধুত্বে নয়, এর চেয়েও গভীরে চলে গেছে। আজ বিকেলে যখন জঙ্গলে বসে চিৎকার করলো, তখন বুঝতে পারলাম আমি ওর আর্তনাদ সহ্য করতে পারবো না। আর সন্ধ্যার পর থেকে যখন ওর সাথে দেখা মিলল না, আমি চিন্তিত হলাম, এর মানে আমি ওকে ভালোবাসি। দুনিয়ার প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যে ভালোবাসা রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ জীব ভালোবাসাকে সুন্দর রূপ দিয়েছে। আজমাত থেমে কিছু বলতে চাইল। সুফিয়ান বাকি কথা কেড়ে নিয়ে বলল, ভালোবাসাকে সবচেয়ে খারাপ এবং নিষ্ঠুরভাবে পূর্ণ করে দেয় সেই মানুষই। এটাই বলতে চেয়েছো তো? আজমাত শব্দ ব্যতীত হেসে মাথা আড়ালো। হ্যাঁ, আমি সব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। ভালোবাসি ধোকার কষ্ট ছাড়া কিছুই নেই। সুফিয়ান বলল, ভালোবাসা আমাদের পূর্ণ করে, ভালোবাসায় আমাদের শূন্য করে। আমি ফারদিনাকে ভালোবাসি, তবে এখনও মুখ ফুটে বলিনি আমি তোমাকে ভালোবাসি। আজমাত উৎফুল্ল হয়ে বলল, এর মানে প্রেম নিবেদন? তুমি ওকে এখনও প্রেম নিবেদন করনি? না, কবে করবে? আমার গোলাপ গাছে পরবর্তী যেদিন গোলাপ ফুল ফুটবে সেদিন। সময়টা কবে? অল্প কিছুদিন। যদি গোলাপের পাপড়ি ঝরে যাওয়ার আগেই আমি ওকে বলে দেবো। দ্রুত করো, আমি এবার ফিরে যাব রাশিয়ায়। তুমি জানো, রাশিয়া থেকে তোমাদের এখানে আসতে আমার 1.5 মাস সময় লেগেছে। আমার দীর্ঘ ভ্রমণ ভালোই লাগে। তুই ফিরে যাওয়ার আগেই আমি ওকে প্রেম নিবেদন করব। আজমাত আশেপাশে তাকিয়ে বিস্ময়ে বলল, ফারদিনার বাবা, তার ভাইয়েরা, তোমাদের সম্পর্ক কি? দ্বিধাবোধ করল আজমাত। সুফিয়ান বলল, কপালের লিখন। যদি আমার ভাগ্যে তার নাম লেখা থাকে, তবে অবশ্যই ওকে পাবো, নয়তো 1000 চেষ্টা করেও পাবো না। তুমি ভীষণ বুদ্ধিমান, তোমার বুদ্ধি দিয়ে একদিন ভালো কিছু করতে পারবে। তোমার চোরদের খবর কি? এখন পর্যন্ত আমার কথা মতো কাজ করছে, ওরা পরিবর্তন হবে? যারা অন্যের হক ছিনিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, ওরা কি কখনো পরিবর্তন হবে? আমার মনে হয় না ওরা পরিবর্তন হবে। সুফিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল, আমি যদি এখন মরেও যাই, মৃত্যুর শেষ মুহূর্তেও বলতে পারবো ওরা ঠিক পরিবর্তন হবে। আমার উপদেশও মনে রাখবে। আজমাত প্রসঙ্গ পাল্টে বলল, তোমার বাবা মা কোথায়? সুফিয়ান সময় নিয়ে বলল, বেঁচে নেই। কীভাবে মারা গেল? সেসব বলে লাভ কি? সেসব নিয়ে কথা বলতে চাই না। বোন নেই? না। বোধক মাথা ওড়ালো। মুখটা শুকিয়ে গেল সুফিয়ানের, ঘাস টেনে টেনে ছেড়েছে। আজমাত তার ভাবমূর্তি দেখে বলল, তোমাকে দেখে কখনো মনে হয় তুমি ভীষণ খুশি? কখনো মনে হয় তোমার ভেতরে চাপা কষ্ট লুকিয়ে আছে? আমি ঠিক বললাম তো? না, তুমি দু চোখে দুরকমভাবে আমাকে দেখছো। আমি সবসময় সুখী এবং খুশি। আমি আদিবের থেকে জানতে পেরেছি, বাঙালিদের মধ্যে কেউ কষ্ট পেলে নদীর তীরে বসে থাকে। তুমি বসে আছো কেন? ফারদিনা আজ বিরক্ত করছে না। ও বিরক্ত করলে বিরক্ত হই না, অথচ বিরক্ত করছে না বলে বিরক্ত হচ্ছি। এই অনুভূতিকে কি বলে? আগ্রহ নিয়ে জানতে চাইল আজমান। প্রেমের পার্শ্ব প্রতিক্রিয়া। প্রেমে পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা, একবার পড়ে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবেই বলে সুফিয়ান হাসলো। আজমাত আওয়াজ করে হাসলো। সুফিয়ান তার হাসি দেখে বলল, বিনোদন পেয়েছো তাই না? তোমাকে আনন্দ দেওয়ার জন্যই বলেছি। আজমাত হাসি থামিয়ে বলল, তুমি খুব মজার মানুষ। তোমাকে ফারদিনা পেলে সে ভীষণ আনন্দে থাকবে। সময় গড়াচ্ছে। দুজন উদ্দেশ্যহীন পথে গন্তব্যহীন হাঁটছে। তালুকদার বাড়ির পূব দিক ছেড়ে যাচ্ছে সুফিয়ান। চোখ তুলে কয়েকবার ফারদিনার ঘরটির দিকে দেখছে। অন্ধকার ঘর। ঠিক আছে তো ফারদিনা? সুফিয়ান চিন্তা করতে চাইছে না, অথচ ভেতরে প্রবল চাপা ব্যথা হচ্ছে। উদ্দেশ্যহীন পথে হাঁটার ইচ্ছা নেই তার। আজমাতকে নিয়ে তালুকদার বাড়ির ভেতর প্রবেশ করে। পরিবেশ শান্ত, এতটা শান্ত আগে কখনো ছিল না। আশেপাশে কিছু অনুচারীগণ বসে বসে গল্পগুজব করছে। অশ্বরা ধ্বনি তুলছে। পশুর প্রাণী যা টের পায় মানুষ তা পায় না। মানুষ শুধু পশুর চিৎকার শুনতে পায়। আজমাত বলল, তুমি ভেতরে যাও, আমি পরে আসছি। সুফিয়ান ঘরের ভিতর প্রবেশ করলো। ভেতরে অনুচারী, দাসী কাউকে দেখা গেল না। রশিদ তালুকদার বসে আছে বৈঠকখানায়, কুদ্দুস তার পাশে দাঁড়ানো। সুফিয়ান গলা কাশি দিয়ে রশিদের দৃষ্টি আকর্ষণ করলো। উনি বললেন, সুফিয়ান যে, আয় বসো।
সুফিয়ান বসে, চারিদিকে দেখলো। কি ব্যাপার, এই রাতে তুমি কিছু দরকার না অভিযোগ নিয়ে এসেছো? সুফিয়ানের উদ্দেশ্য ফারদিনা, সে কোথায়? ঘর অন্ধকার কেন? এসব বলা যাবে না, আজ মিথ্যা বলতে হবে। শুক্রবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাত এখনও 12টা ছুঁয়ে যায়নি। রাত এখন পর্যন্ত শুক্রবার আটকে আছে। সুফিয়ানের দ্বিধাবোধ হয়। রশিদ তাকে চুপচাপ দেখে বলল, কি চুপ করে আছিস কেন? টাকা পয়সা দরকার? জমি দরকার? তুই তো আবার গ্রামে পুণ্য নিয়ে এসেছিস। তুই মানে বরকত, যে জমিতে হাত দিস ফসল ফলে যায়। বলে হো হো করে হেসে উঠল। সুফিয়ান বলল, হ্যাঁ, জমির বিষয়ে কথা বলতে আসছিলাম। আমি 4 জনকে জমিতে চাষ করে আয় করার উপায় তৈরি করে দিয়েছি। ওরাই আমার জমিতে চাষ করছে। আমার কাজটা ওরাই করে দিচ্ছে, আমি বেকার ঘুরছি। তাই ভাবছিলাম আপনার থেকে আরও কিছু জমি বরাদ্দ নিয়ে চাষ করি। রশিদ টান চোখে সুফিয়ানকে দেখল। সুফিয়ানের দৃষ্টি অস্থির। রশিদ এরকম প্রশ্রয়ের হাসি দিল, বলল, তোর মতো কঠোর ছেলেই দরকার, কর্মঠ ছেলেই দরকার প্রতিটি ঘরে ঘরে। তুই আগামীকাল থেকে আমার পশ্চিমের খালি জমিটাতে চাষ করবি। সুফিয়ান নীরব দর্শকের মতো রশিদের আড়ালে এদিক ওদিক দেখছে। রশিদ কুদ্দুসকে লক্ষ্য করে বলল, অতিথি এসেছে, চা নিয়ে আয়। এটাও কি বলে দিতে হবে হতচ্ছাড়া? কুদ্দুস মাথা নিচু করে চলে গেল। সুফিয়ান আরও কিছুক্ষণ থাকার সুযোগ পেল। যতক্ষণ না চা আসছে, পান করা হচ্ছে, ততক্ষণে সুফিয়ান ফারদিনার জন্য অপেক্ষা করা যাবে। চা খেলে ঘুম হবে না, আজ ঘুম এমনিতেও আসবে না। চা খেলে দোষের কিছু হবে না। জেবুন্নেসা পানের থালা নিয়ে বৈঠকখানায় উপস্থিত হয়। সুফিয়ানকে দেখেই জেবুন্নেসার মুখ শক্ত হয়ে গেল। ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের রেখা, চোখে এক ফোঁটা উষ্ণতাও নেই, যেন সে মানুষ নয়, কেবল বাতাসে কোনো অবাঞ্ছিত ছায়া। সুফিয়ান জেবুন্নেসাকে সালাম দিল। জেবুন্নেসার ঠোঁটকে যে হালকা হাসি দিয়ে বলল, তুমি নিশ্চয়ই ফারদিনার খোঁজ করতে এসেছো? রশিদ কৌতূহল নিয়ে বলল, ওর খোঁজে আসবে কেন? জেবুন্নেসার মুখ থেকে বেরিয়ে গেছে, ফারদিনার কথা বলতে চায়নি, আদিবের কথা বলতে চেয়েছে। হেসে উড়িয়ে দিয়ে বলল, আদিবের কথা বলছিলাম। ওরা তো ভালো বন্ধু। আদিবের সাথে একজন রাখালের বন্ধুত্ব মানে কি করে সম্ভব? কোথায় আর কোথায় তুমি? তার উপর শুনেছি একটা অশ্বক কিনেছ, চুরি টুরি করছো না তো? বলে পান মুখে দিল। সুফিয়ান রেগে গেল। সে বয়সে বড় না হলে এতক্ষণে তির্যক কণ্ঠে জবাব দিত। নিজেকে সামলানোর চেষ্টা করলো, ব্যর্থ হলো। উচ্চস্বরে জবাব দিয়েই দিল। বলল, আমি হালাল টাকা আয় করি, অন্যের হক ছিনিয়ে নেই না। আদিব আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল, আমি না। গরিব ধনী, জাত বেজাত এসব দেখে কখনো বন্ধুত্ব কিংবা ভালোবাসা করতে হয় না। তুমি বলতে চাইছো আমরা অন্যের হক ছিনিয়ে খাই? সুফিয়ান বসা ছেড়ে দাঁড়িয়ে বলল, যে যেমনটি করে সে অন্যেরটাকে নিয়েও তেমনটা ভাবে। আপনারা বোধহয় চুরির আয় করেন, তাই বললেন। আমি না। থেমে রশিদের দিকে তাকিয়ে বললেন, চাচা, আজ আসি, আজ চলি, মাথাটা রাগে ধরে গেছে, আগামীকাল আসবো। বলে বিক্ষুব্ধ হয়ে ঘর থেকে চলে গেল। রশিদ কোনো জবাব দিল না, হাঁ হয়ে তাকিয়ে রইল। জেবুন্নেসা বলল, ও আমাকে অপমান করে চলে গেল, আর তুই চুপচাপ শুনলি? তোর বোনের অপমান সহ্য করলি? রশিদ কঠিন গলায় বলল, বাপের বেটা সুফিয়ান, কি সাহস ওর! জমিদারের বোনকে তার সামনে কথা শুনিয়ে গেল। কি সাহস ওর! সারা দেশ খুঁজলেও ওর মতো ছেলে পাওয়া যাবে না। বলে গর্বের সাথে হেসে উঠল। ভাই, তুই বদলে গেছিস। আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল আর তুই হাসছিস? তুই ওর আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলবি আর ও চুপ থাকবে? আমরা অন্যকে 4টা কথা শোনাতে পারবো, আর সে যে জবাবে 2টো শোনালে দোষ। রশিদ থেমে গেলেন, হাত বাড়িয়ে পান মুখে দিল। বিচিত্র গলায় বলল, আমি ওর জবাবের উপর প্রতিক্রিয়া করলে হয়তো থেমে যেত, কিন্তু তুই কি জানিস, কেউ রেগে গেলে তার রাগটা বহিঃপ্রকাশ করতে দিতে হয়। এতে মনের ভেতরে অস্থিরতা দূর হয়। সুফিয়ানের ভীষণ বেজ। তার মুখে প্রশংসা জেবুন্নেসার মোটেও ভালো লাগলো না। মুখ ভেঙিয়ে দিল, বলল, তোর জ্ঞান নিয়ে তুই থাক, আমাকে জ্ঞান দিবি না। রাগ করলে শরীর খারাপ হয়, এত রাগ ভালো না। বলে পিকদানিতে পিক ফেলল রশিদ। জেবুন্নেসা খিক মেজাজ নিয়ে বলল, ওই রাখালের শরীরের জন্য ভালো ছিল। রশিদ এবার একটু হাসলো। ঠোঁট দুটো লাল হয়ে গেছে, পানের রস মুখ ভরে গেছে। পুরুষ রাগলে হয় বাদশা, জানিস তো? জানি না, জানতেও চাই না।
অপমান আমার সহ্য হয় না, এর শোধ আমি নেব বলে ক্রোধের আগুনে উপরে চলে গেল। রশিদ আওয়াজ করে হাসলো। কুদ্দুস চা নিয়ে আসলো, সুফিয়ান নেই। জিজ্ঞেস করলো, সুফিয়ান দাদা চা না খেয়েই চলে গেল? আমার কষ্টটাই বিফল হইল। চাটা আমাকে দে, আর যা দেখে আয় খামারের সব গরু ছাগল ঠিকঠাক আছে কিনা। কুদ্দুস মাথা নিচু করে সম্মতি জানিয়ে চলে যায়। রাত ঠিক 1টার কাছাকাছি। রাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় খাচ্ছে, বালতি ভরে জল রেখেছে। খড় খাওয়া শেষে জল খেলো। ওদের চোখে ঘুম নেই, সব মিলে 2-3 ঘন্টা ঘুমায়। চাঁদের আলো আজ অদ্ভুত নির্জন। সুফিয়ান মাটির উঠোনে বসে আছে, সামনে তার প্রিয় অশ্বব রাঙা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখ তুলে একবার রাঙার দিকে তাকালো। রাঙার চোখে যেন কেমন এক ক্লান্ত দৃষ্টি। ঠিক তার মতো হাতে কলম, কাগজে অর্ধেক লেখা বাক্যগুলো ছড়িয়ে আছে, কিছু গল্প, কিছু স্মৃতি, কিছু না বলা কথা। আজ রাতে ফারদিনা আসেনি। প্রতিদিনের মতো আজও সে চাঁদের আলোয় দেখা দিবে না ভেবেছিল, কিন্তু পথ ছিল ফাঁকা। দেখা দিবে বলে ভেবেছিল, কিন্তু পথ ছিল ফাঁকা। বাতাসে কেবল পলাশ পাতার মৃদু নাড়াচড়া ছিল। সুফিয়ান লিখছিল, আজ সারাদিন কেমন কেটেছে, কিন্তু শব্দগুলো যেন তার হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে। কলম কাগজে লাগে, আবার থেমে যায়। লেখা এক পর্যায়ে বন্ধ করল। রাঙা হালকা করে ধ্বনি দেয়, যেন বলে, আর লিখো না, মন তো আজ তোমার ফারদিনার কাছেই রয়ে গেছে। সুফিয়ান মৃদু হেসে ওঠে, কিন্তু চোখে জল টলমল করে। সে খাতা বন্ধ করে রাখে বুকের কাছে। চাঁদের আলোয় তার মুখে অদ্ভুত এক বিষণ্ণতা। আজ লেখার কালি ফুরোয়নি, মনটা যে শুধু শুকিয়ে গেছে। আজ ঘুম আসবে না। উঠোনে পায়চারি করতে করতে এক পর্যায়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে তালুকদার বাড়ির পূর্ব দিকে এগিয়ে গেল। পথের দুধারে ধানের ক্ষেত বাতাসে দুলছে, একটার সাথে আরেকটা মিলে চিরচির শব্দ তৈরি করছে। তালুকদার বাড়ির পূর্ব দিকে খামারে ছাড়িয়ে সুফিয়ান যেতে লণ্ঠন হাতে কুদ্দুসের সাথে দেখা হয়। কুদ্দুস বলল, আপনি এত রাতে ওই দিকে কোথায় যান? সুফিয়ান মিথ্যা বলবে না, সত্যি বলবে, তবে অন্যরকমভাবে, যাতে মিথ্যার আশ্রয় না নিতে হয়। সুফিয়ান পাল্টা প্রশ্ন করল, তো ফারদিন আপা কোথায়? তখন গেলাম, দেখলাম না তো। কুদ্দুস নির্বাক হয়ে চুপ থাকলো কিছুক্ষণ, এরপর বলল, আমি আজ সন্ধ্যার পর তাকে দেখিনি। আচ্ছা তুই যা। আপনি কোথায় যান? কাজে আছে বলে সুফিয়ান হাঁটতে শুরু করলো। কারো খোঁজ নেওয়াটাও একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। সে মিথ্যা বলেনি, এটাই সত্য। পূব রাস্তার মাঝ বরাবর পথে দাঁড়িয়ে পড়ল সুফিয়ান। উদাস মানে 3-4 হাত জায়গার মধ্যে পায়চারি করছে। একটু পরপর ফারদিন আর ঘরের দিকে দেখছে। ঘর অন্ধকার। সুফিয়ান সিগারেট বের করলো, কিন্তু ধরালো না। ফারদিয়ান বলেছিল, আমি সাথে থাকলেও তোমার মন সিগারেটের দিকে থাকে, আমার দিকে না। আর সে কাছে নেই, সিগারেটের দিকেও মন নেই। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সুফিয়ান। রাত বাড়ছে। রাতের রাস্তায় নিস্তব্ধতা, কুয়াশার ঘুমতো ঘন। চাঁদের অর্ধেক আগেলা আলো জমিনে ছাপ ফেলছে। ঠিক তখনই ফারদিনার ঘরে হালকা সোনালি ঝলক যেন নিঃশব্দে ফারদিনার উপস্থিতি ঘোষণা দিল। সুফিয়ান ধীরে ধীরে পূবের দিকে এগোতে লাগলো। তার পদধ্বনি নীরবতার মাঝে কেবল তার নিজের কানেই বেজে উঠছে। বাতাস শীতল, তার মাঝে মাঝে শুকনো পাতা হোঁচট খেয়ে পড়ছে পথের ধারে। আকাশের তারারা যেন তার অপেক্ষার সঙ্গী। আর ঘরের জানলার আলো তাকে এক মৃদু অনুপ্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। কৌশলে দেখবে ফারদিনাকে। বাড়ির পেছনে পৌঁছালো সুফিয়ান। দোতলায় ফারদিনার ঘর। প্রাচীর টপকে উপরে উঠা কষ্টকর, প্রাচীর উঁচু। এদিকে ওদিকে তাকিয়ে ভর দিয়ে ওঠার মতো শক্ত কিছু খুঁজলো। গাছের খণ্ড পড়ে আছে, ভর দিয়ে প্রাচীরে ছুঁতে পারল। ধীরে ধীরে ফারদিনার ঘরের জানলার দিকে এগোলো। জানলা খোলা, মোমবাতি লণ্ঠনের আলো ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। কিছু দাসীরা একজনকে ঘিরে রেখেছে, কারো হাতে ধূপ, কারো হাতে শাড়ি। দাসীরা দুদিকে সরে গেল। সুফিয়ান কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। ওদের মাঝে ফারদিনা বসে আছে, শরীর ভেজা, চুল থেকে টপ টপ করে জল পড়ছে। একজন দাসী
চুল মুছিয়ে দিচ্ছে। চুল মোছা শেষে সরে যায়। আর একজন চুলে ধোয়া দিচ্ছে। ফারদিনা মাঝরাতে গোসল করেছে কেন? শীতের সময় প্রতিদিন কেউ গোসল করে না। শীতের রাতে গোসল করা তো বোকামি মাত্র। যার মাথায় সমস্যা আছে একমাত্র সেই করবে। একজন দাসীর কণ্ঠস্বর ভেসে আসলো, কি তুমি খুশি তো? ভোরের আলোটা এখনো নরম। ধান ক্ষেতের উপর কুয়াশা হালকা ঘোমটার মতো ঝুলে আছে। শিশিরে ভেজা বাতাসে ধানের মিষ্টি গন্ধ। দূরে কোথাও মুরগির ডাক। দিঘির পাড়ে একটা ব্যাঙ ঝাপট করে লাফ দিল। সকালটা অন্য দিনের মতো শান্ত, কিন্তু আজ গ্রামের বাতাসে অজানা এক অস্থিরতা। সুফিয়ান খুব ভোরে উঠেছে। তার চোখ লাল, ঘুম আসেনি সারা রাত। বিছানায় এপাশ ওপাশ করে। মাথার ভেতর একরস চিন্তা ঘুরছে। কাল রাতে যা ঘটেছে তা যেন তার মনে ছায়ার মতো লেগে আছে। সে চুপচাপ কলসি থেকে জল নিয়ে মুখ ধোয়। মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়ল খেতে। পথের ধারে মাটির গন্ধ ভারী। শিশির পরে জমে থাকা ঘাসে তার পায়ের ছাপ পড়ে রইল। দূর থেকে দেখা যায় বদরু, হাবলু, লাল মিয়া আগে এসেছে। তিনজনেই কাজে ব্যস্ত। বদরু সুফিয়ানকে দেখে চেঁচিয়ে বলল, আজ আপনি মাঠে? বৌজি স্বপ্নে তাড়িয়ে দিছে নাকি? সোলেমান হেসে উঠল, বলল, না রে, ফারদিনার খবর পায়নি। মনে হয় গতকাল রাতে নাকি দেখা হয়নি। সবাই হাসে, কিন্তু সুফিয়ানের মুখে কোনো কথা নেই। গামছাটা একটু শক্ত করে বেঁধে নিয়ে সে কাজ শুরু করলো চুপচাপ, মনোযোগহীনভাবে। মাটিতে কোপ বসাচ্ছে, কিন্তু চোখ বারবার থেমে যায় দূরের দিকে, তালুকদার বাড়ির দিকটায়। সোলেমান আজ এসেছে। ও সাধারণত দিনে কাজ করে না, ওর কাজ রাতে। বদরু বলল, আরে আরে সোলেমান আজ খেতে পৃথিবী পাল্টালো নাকি? সোলেমান কেমন এক গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ঘরে থাকা যায় না রে ভাই, অমন খবরের পর মন স্থির থাকে? সুফিয়ান কপাল কুঁচকে বলল, কোন খবর? সবাই একসঙ্গে মুখ চাওয়াচাই করলো। এরপর সোলেমান নিচু গলায় পড়ল, শুনেন নাই গত পরশু রাতে গ্রামের উত্তরপাড়ার 3 বছরের বাচ্চাটি নিখোঁজ হয়েছে? সুফিয়ান থেমে গেল, কোদাল হাতে নিয়ে স্থির দাঁড়িয়ে রইল। কোন বাচ্চা? জয়নব খাতুনের নাতি ঝুমকো। বিকেলের পর থেকে নিখোঁজ। সবাই রাত ভোর খুঁজছে। আশেপাশের লোক বলেন হয়তো নদীর দিকে গেছিল, তবে এখনও পাওয়া যায়নি। বাতাস যেন থেমে গেল এক মুহূর্তে। মাঠের পাখির ডাক মিলিয়ে গেল দূরে। সুফিয়ান মাথা নিচু করে কাজ চালিয়ে গেল। তার মনে অজস্র প্রশ্ন, কিন্তু মুখে কিছুই নেই। মাঠের বাতাস বইছে, ধানের গাছের মাথা দুলছে, আর সূর্যের আলো পড়ে ধানের রং সোনালি হয়ে উঠেছে। তার চোখে সেই অন্ধকার, সেই আলো ঢোকে, কিন্তু মন কোনো অন্য কোথাও। গত রাতের অন্ধকারে সে মনে মনে ফিরে যায় সেই সময়। সমুদ্রের পাড়ে ছিল চাঁদের আলো, জলের ঢেউ টলমল করছিল। ফারদিনা আর সে আশেপাশে বসেছিল, সে পাশাপাশি বসেছিল। ফারদিনা এক পা দুপা করে জলের দিকে গেলেই এক নরম বস্তুর সাথে পা ঠেকে মৃত শিশুর দেহ। সুফিয়ান ক্ষেত ছেড়ে বাড়ির দিকে গেল। খেতে মন বসছে না। মন বসাতে চাইছে, কিন্তু পারছে না। প্রতিটি কাজ মন দিয়ে করা উচিত, হোক সেটা ক্ষেতের কাজ, হোক সেটা অন্য কাজ। রাঙা ধ্বনি তুলল তাকে দেখেই। ওকে কিছু খড় দিল, জল দিল, আরাম করে খাচ্ছে। সকাল থেকে খাওয়া হয়নি ওর। শরীরে হাত বুলিয়ে দিল। আদর করার সময় মাথাটা নুয়ে নেয়, যেন আরও আদর চাই। দিঘির ধারে পৌঁছালো। গোসল করা দরকার। সকাল সকাল গোসল করে মন সতেজ হয়, রক্ত সঞ্চালন বাড়ে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গামছা মাথা থেকে খুলে ঘাটের উপর রাখলো। এরপর জলের দিকে নামলো। শেষ সিঁড়িতে নামতে একটা কণ্ঠস্বর ভেসে এলো, এত সকালে গোসল করেছ, ঠান্ডা লেগে যাবে তো। পিছনে ঘুরল না। ফারদিনার কণ্ঠ। তার প্রশ্ন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে জলের মধ্যে নেমে গেল। ঘাটের দিকে ঘুরে জলে ডুব দিল, কিন্তু ফারদিনার দিকে চোখ তুলে তাকায়নি। কেন তাকাবে? গতকাল ছুটে চলে গিয়েছিল। একবারও পেছন ঘুরে অবধি দেখেনি। রাতে দেখা দেয়নি। জটিল সমস্যা হলে সংবাদ পাঠাতে পারত, সেটাও করেনি। প্রচণ্ড অভিমান জমেছে। এক রাত কেউ দেখা না দিলে তার সাথে অভিমান করা কতটুকু কাম্য?
এরকম প্রশ্ন করলে সবার জবাব মিলবে, অভিমান করা উচিত নয়। হয়তো আচরণ বদলে যাওয়ার পেছনে, গায়েব হয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কারণ থাকে। আমাদের উচিত সে কারণ খুঁজে বের করা। সুফিয়ান খোঁজ নিয়েছিল, কারণ জানতে চেয়েছিল, কিন্তু তারপর সে দেখেছে মাঝরাতে ফারদিনাকে যথেষ্ট সম্মান দিয়ে গোসল করানো হচ্ছে। আশ্চর্যজনক ঘটনা। সুফিয়ান ডুব থেকে উঠল। জলে যেন তার পুরো শরীর ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। রোদের আলো পড়ে তার শরীর যেন চিকচিক করছে, চোখ দুটো লাল হয়ে গেছে। সুফিয়ান মাথা এদিক ওদিক নাড়িয়ে চুল ঝাড়ল। শরীর তার আধডোবা। ফারদিনা মুগ্ধ হয়ে তাকে দেখছে। পাশ থেকে ঝিলমিল ফিসফিস করে বলল, তার শরীর দেখছ? মনে হইতেছে কুস্তিগিরের শরীর, মনে হয় আঁকড়ে শরীর চর্চা করে। কি সুন্দরই না লাগতাছে। ফারদিনা হাতের কোনোই দিয়া ওর পেটে আঘাত করে বলল, নজর দিস না মুচমুচি, মনে হয় হে তোর লাগে রাগ করছে। তাই মনে হচ্ছে। চোখ মুখ নির্বিকার। সুফিয়ান জল থেকে উঠে যায়, গামছা দিয়ে চুল মুছল। ভেজা চুল, রক্তমাখা চোখ। ফারদিনা প্রশংসা না করে পারল না, বলল, তোমার ভেজা চুলে ভেজা শরীরে লাল চোখে সুন্দর লাগছে। সুফিয়ান বাড়ির দিকে হাঁটল। ফারদিনার প্রশংসা হাওয়াতে উবে গেল, সুফিয়ানের কানে পৌঁছালো না। ফারদিনা সুফিয়ানের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো। বলল, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি অপরাধ করেছি বলবে তো? সুফিয়ান দাঁতের দাঁত চেপে দৃষ্টি সরিয়ে নিল। ফারদিনা একরাশ ব্যাকুলতা নিয়ে বলল, আজকে আব্বা ভাইয়েরা রাজস্ব আদায় নিয়ে ব্যস্ত থাকবে, এই সুযোগে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। চুপ করে থেকো না। সুফিয়ান ফারদিনার দিকে কঠিন দৃষ্টিতে দেখল। ফারদিনা তার চাহনি দেখে চুপ হয়ে গেল। সুফিয়ান তার পাশ কেটে চেয়ে চলে গেল জবাবহীন মানবের মতো। ফারদিনা তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলল, তুমি যতক্ষণ আমার সাথে কথা না বলবে আমি এই দিঘির পাড়ে বসে থাকবো। আমি কিন্তু সাঁতার জানি না, দিঘির জলে ঝাঁপও দিতে পারি। সুফিয়ান ঘুরে তাকালো না, চলে গেল। ঝিলমিল আপেলে কামড় দিতে দিতে বলল, ভাব দেখছ? আমার তো তার ভাবও ভালো লাগছে। কি তেজ বাবা! কি করি বলতো? তুই এখানে বসে থাক, আমি যাই। সর্দার আর তোর রাক্ষসে ভাইগুলোর উপর নজর রাখি। ফারদিনা পুরো দিঘির পাড়টার দিকে একবার চোখ বুলিয়ে চারিপাশে বড় বড় গাছের সারি। আশেপাশে বাড়িঘর নেই, সামনের দিকে সুফিয়ানের বাড়ি ব্যতীত। ঝিলমিল চলে যেতে ফারদিনা দাঁড় করিয়ে বলল, শোন, এই দিঘি কাদের জানিস? তুই জানি না কী করবি। আশেপাশে আর ঘর নেই, তাই জিজ্ঞেস করলাম। গ্রামে এরকম কত দিঘি পড়ে আছে, যাই আমি, নজর রাখতে হইব। ঝিলমিল চলে যায়। সুফিয়ান ভেজা পোশাক বদলে পাঞ্জাবি আর পায়জামা পরে নেয়, সাদা রঙের পাঞ্জাবি। সুফিয়ানের বাবা সিলমন হায়দার বলতেন, সাদা পাঞ্জাবি পরা সুন্নাত, পুরুষের জন্য সাদা পাঞ্জাবি উপযুক্ত পোশাক। সাদা রঙে সুফিয়ানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় বলেছিল তার বাবা। সুফিয়ানের বাবার কথা মনে পড়ল, গভীর শ্বাস ফেলল। খাতা কলম বের করে টেবিলে বসে উকি দিয়ে রাঙার দিকে দেখল। রাঙা দাঁড়িয়ে আছে, লেজ নাড়াচ্ছে। দৃষ্টি সরিয়ে ফেলল। নিব কলম কালির দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করলো। গতকাল লিখেছে, ফারদিনা অদ্ভুত আচরণ করে সন্ধ্যায় ছুটে গেছে। রাতে তার জন্য প্রহরের পর প্রহর অপেক্ষা করেছে, তার দেখা মেলেনি। শেষ রাতের দিকে তার দেখা অবশ্য মিলেছিল। প্রাচীর টপকে তাকে দেখেছে। এই দেখা নিশ্চয়ই দেখা নয়, এটা অন্যায়। কারো অনুমতি ব্যতীত তার ঘরে উঁকি মারা ঠিক না। এখন লিখছে, ফারদিনা এসেছে। আমি যতক্ষণ দিঘির জলে ছিলাম সে দাঁড়িয়েছিল, জল থেকে উঠে আসার পর আমার প্রশংসা করেছে। ভেজা চুলে আমাকে সুন্দর লাগছে। আমি প্রতিক্রিয়া করলাম না। এক রাতে তারে না দেখা না পেয়ে অভিমান জমেছে। অভিমানটা তীব্র পর্যায়ে চলে গেছে। আমি বুঝতে পারছি এতটা অভিমান করা ঠিক না। দিঘির পাড়ে সে আমার পথ আটকে দাঁড়ালো, বলেছে আমি ওর সাথে কথা না বলা পর্যন্ত দিঘির পাড়ে বসে থাকবে। সাঁতার জানে না, ইচ্ছা হলে জলে ঝাঁপ দিতে পারে। আমি অতটাও বোকা নয়, ওর কথা বিশ্বাস করে নেব। সুফিয়ান থেমে গেল। ফারদিনার কথা, শেষ কথাটা কানে বিঁধছে। আমি সাঁতার জানি না, জলে ঝাঁপ দিতেও পারে। পাগল মেয়ে, বিশ্বাস নেই, দিতেও পারে। সুফিয়ান খাতা কলম রেখে দিল। ঠিক সেই মুহূর্তে জলে ভারী কিছু পড়ার শব্দ আসলো। সুফিয়ান হন্তদন্ত হয়ে গেল, ছুটে গেল দিঘির পাড়ে। আশেপাশে কোথাও ফারদিনা নেই। জলে ঢেউ খেলছে, গভীর ঢেউ। সুফিয়ান তীর্যক কণ্ঠে ফারদিনা বলে চেঁচিয়ে শেষ হইতে নামতে ফারদিনার হাসির শব্দ বেশি আসলো।
কাঁধ শক্ত করে পেছনে তাকালো। ফারদিনা হাসছে, তার সম্মুখে এসে দাঁড়ায় সুফিয়ান। ফারদিনার হাসি দেখছে, সে ঠিক আছে, সেজন্য হাঁপ ছেড়ে বাঁচল। ফারদিনার হাসি দেখে তারও হাসি পাচ্ছে, হাসা যাবে না, অভিমান অভিব্যক্তি ধরে রাখতে হবে। ফারদিনা থেমে বলল, কি বাসিওয়ালা, ভয় পেলে বুঝি? আমি এত সহজে তোমাকে ছাড়ছি না। আমি তোমার জীবন থেকে চলে যাব, এরপর অন্য কেউ এসে সেই জায়গাটা দখল করুক? না, এটা আমি কখনোই চাই না। সুফিয়ান ঠোঁটের কোণে কেচে রাখা হালকা হাসি আনলো। ফারদিনা বিনা বাধায় গতকাল কী করেছে না করেছে সব খুলে বলল। সুফিয়ান সেসব তোয়াক্কা না করে বলল, ভালো লাগছে। ফারদিনা থেমে গেল। কি ভালো লাগছে? তোমার রঙে ঢঙে কথা বলা। তার মানে তুমি গতকাল আমাকে মনে করছো? আমার কথা ভেবে তোমার মন খারাপ হয়েছে, সত্যি তো? সুফিয়ান একরাশ নীরবতা নিয়ে গভীর দৃষ্টি ফেলল। বলো। ফারদিনা তাড়া দিল। তুমি আমার অভ্যাস হয়ে গেছো, প্রতিদিন কানের কাছে এতে ইতিহাস শোনাতে থাকো। আমি অভ্যস্ত হয়ে গেছি। এতদিন বিরক্ত করেছো, বিরক্ত হইনি। গতকাল রাতে বিরক্ত করনি, তখন আমি বিরক্ত হয়েছি। তোমার দেখা মিলেনি, আমি তখন বিরক্ত হয়েছি। ফারদিনা নির্বিকার কণ্ঠে বলল, গতকাল আমরা একটা বিশেষ দিন পালন করেছি, তোমাকে ব্যাখ্যা দিতে পারিনি, আমি দুঃখিত। ফারদিনার কথাগুলো অন্যরকম শোনালো। সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, তুমি এভাবে কাউকে না জানিয়ে শুনিয়ে আমার কাছে চলে আসো। তোমার আব্বা জানতে পারলে আমাকে ভুল বুঝবে, আমার সততায় আঘাত আনবে। তোমার সততা আগে না আমি। ফারদিনা ভ্রু ভাঁজ করল। সততা প্রেমের মহান উপাখ্যান। চলো বসি। আজ এই পর্যন্তই, পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।